মিনিটের নিখুঁত অপারেশন। সামনে বাধা থাকায় আটকায় চন্দ্রনাথ রথের গাড়ি। দেখাবো আপনাদের সেই সিসি ক্যামেরার ফুটেজ। 1 মিনিটে নিখুঁত অপারেশন। সামনে বাধা থাকায় আটকায় চন্দ্রনাথের গাড়ি, অর্থাৎ চন্দ্রনাথ রথের গাড়ি দাঁড়িয়ে যায় সামনে কোনো বাধা থাকার কারণে। সম্ভবত চন্দ্রনাথের গাড়ির পিছনে ছিল আততায়ীরা। সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি আপনাদের, ভালো করে দেখুন। গাড়ি এগোচ্ছে, কিন্তু সেই যে গাড়িটায় চন্দ্রনাথ রথ ছিল সেই গাড়ি সম্ভবত বাধা থাকায় আটকে যায় এবং তার সেই গাড়ির পিছনে কিন্তু আততায়ীরা। সম্ভবত গাড়ির পিছনে ছিল আততায়ীরা। গাড়ি আটকানোর পর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর এলোপাথারি গুলি এবং 1 মিনিটের নিখুঁত অপারেশন। জানিয়ে রাখবো আপনাদের 30 সেকেন্ডের মধ্যে 10 রাউন্ড গুলি চালানো হয়। সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে, ফায়ারিং এর মুহূর্ত। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, 1 মিনিটের মধ্যে নিখুঁত অপারেশন, 30 সেকেন্ডের মধ্যে এলো পাথারি গুলি। একেবারে শার্প শুটার এই কাজ করেছে, স্পষ্ট সিসি ক্যামেরার ফুটেজে। একদম দেখো, অর্থাৎ টাইম লাইন, অর্থাৎ 10টা 6 থেকে 10টা 9, অর্থাৎ এই যে 3 মিনিট, এটা কিন্তু নিখুঁত অপারেশন। অর্থাৎ যারা আততায়ী সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন এবং যে অর্থাৎ যেখানে অর্থাৎ অত্যাচারকের গাড়ি অর্থাৎ যখন ঢুকছিল সেই সময় কিন্তু সামনের থেকে কিছুটা বাধা পায়। অর্থাৎ এই বাধা পাওয়াটাই পর সেখানে কিন্তু গুলির বৃষ্টি হয়। অর্থাৎ প্রায় তাকে লক্ষ্য করে এখনো পর্যন্ত 12 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয় এবং সেই চালানোর মুহূর্তে, গুলি চালানোর মুহূর্তের ছবি কিন্তু নিউজ 18 বাংলা অথবা সিসিটিভি ফুটেজে স্পষ্ট যে তাকে লক্ষ্য করে এলো পাতারি গুলি চালাচ্ছে এবং সামনে পিছন থেকে নয়, গাড়ির একেবারে 2 জানালা, অর্থাৎ একদিকে যেখানে আসন অর্থাৎ চালকের আসন ছিল এবং তার উল্টো সাইডে যেখানে এই চন্দ্রনাথ রথ যেখানে বসেছিলেন অর্থাৎ পাশের আসনে, সেই 2 দিক থেকে কিন্তু এলো পাতারি গুলি চালা হয় এবং তার মৃত্যু নিশ্চিত করা হয়। তাকে লক্ষ্য করে মূলত 6 থেকে 7 রাউন্ড গুলি চালানো হয়। তার বুক পকেটে আইফোন থাকায় বুক পকেটে একটি গুলি আটকে যায়, বাকি তার শরীরে 5টি গুলি লাগে। ফলে তিনি তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে কিন্তু আততায়ীরা বাইকে করে সেখান থেকে চম্পট দেয় অর্থাৎ একেবারে মধ্যমগ্রাম চৌমাথার দিকে। ফলে একেবারে নিশ্চিত তারা কিন্তু নিখুঁত অপারেশন, অর্থাৎ একেবারে শর্ট টাইম লাইন, অর্থাৎ একেবারে 10টা 6 থেকে 10টা 9 এই টাইমের মধ্যে তারা অপারেশন করেছেন এবং সেখান থেকে নিখুঁত অপারেশন করে কিন্তু সেখান থেকে তারা চম্পট দেয়। কিন্তু এই যে টাইমে অর্থাৎ তিনি এই চন্দ্রনাথ জিয়াউল একটা বিষয় একবারে স্পষ্ট হতে চাইবো। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে চন্দ্রনাথের গাড়ি এগোচ্ছে, বাধা থাকার কারণে আটকে যায় এবং 2টো বাইক তার পিছনে, এবং এই 30 সেকেন্ডের মধ্যে যে 10 রাউন্ড গুলি চালানোর পরই একটি বাইক আবার ঘুরে আসছে ওই পথ দিয়ে। আরো একটা বাইক ছিল, ওই বাইকটা কোথায় গেল? একদম দেখো, অর্থাৎ এই যে আততায়ীরা এখানে কিন্তু একাধিক সংখ্যা ছিল। অর্থাৎ একদিকে যে গাড়িটি করে তারা এসেছিলেন সেই গাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতী ছিল এবং বাইকে করে সেখানে আগে থেকেই সেখানে বেশ কয়েকজন দুষ্কৃতী ছিল এবং পরবর্তীকালে যখন একেবারে দোহারিয়া থেকে যে গাড়িটি 700 মিটার তার বাড়ির দূরত্ব, সেই রাস্তা দিয়ে যখন তার গাড়ি ঢোকে সেই পিছনেও কিন্তু 2টো বাইক ছিল। ফলে একেবারে তার অর্থাৎ যখনই তার বাড়ি থেকে 50 মিটার দূরে যখন তার গাড়ি যায় সেই সময় খুব কাছ থেকেই অর্থাৎ তার বাড়ি থেকেই 50 মিটার আগে তার গাড়ি আটকে দেওয়া হয় এবং সেই আটকে দেওয়ার মুহূর্তেই কিন্তু একেবারে গুলি বৃষ্টি চলে। অর্থাৎ তাকে খুব নিখুঁত এবং কাছ থেকেই একেবারে এই অর্থাৎ চন্দ্রনাথ রথে কিন্তু গুলি করা হয় এবং একাধিক দুষ্কৃতী সেখানে উপস্থিত ছিলেন এবং সেই দুষ্কৃতীরা অর্থাৎ একদিকে অর্থাৎ দোহারিয়ার দিকে যেমন বেরিয়ে আসছে, অন্যদিকে দোহারিয়ার সামনে অর্থাৎ যে রাস্তা দিয়ে ঢুকছিল, যে রাস্তা পেরিয়ে অর্থাৎ এই চন্দ্রনাথ রথের বাড়ি সেদিকেও কিন্তু বেরিয়ে যায়। ফলে একাধিক দুষ্কৃতী সেখানে ছিল এবং অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল। অর্থাৎ যেভাবে পরপর গুলি চালানো হয় এবং সেখানে যারা প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন সব মিলিয়ে প্রায় 12 থেকে 16 রাউন্ড গুলি সেখানে চালানো হয়। ফলে মৃত্যু নিশ্চিত করার জন্যই তারা সেখানে এই ফায়ারিং করে এবং তারপরে একাধিক ব্যক্তি কিন্তু একাধিক দুষ্কৃতী কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং একাধিক দুষ্কৃতী 2 সাইড থেকে অর্থাৎ জানালা 2 সাইড থেকে যেখানে চন্দ্রনাথ রথ যেখানে বসেছিলেন তার ডান সাইড এবং বাঁ সাইড 2 সাইড থেকে কিন্তু গুলি চালায়, গুলি বৃষ্টি করে। একদিকে যেমন তার গায়ে 6টা গুলি লাগে, অন্যদিকে তার চালক এবং যে পিছনে আরেকজন যে সঙ্গী ছিল মাঝ সিটে, সেই মাঝ সিটে তাকেও কিন্তু তারও গুলি লাগে। তাকে আশঙ্কাজনক অবস্থা হাসপাতাল পরবর্তীকালে কলকাতা রেফার করা হয়েছে। কিন্তু যেভাবে গুলি বৃষ্টি এবং নিখুঁত অপারেশন, অর্থাৎ আগে থেকে জানতেন এই সময় তিনি এখানে আসবেন এবং নিখুঁত অপারেশন অর্থাৎ ঠিক টাইম লাইন বেঁধেই তারা কিন্তু একেবারে কম সময়ের মধ্যে গুলি বৃষ্টি এবং তার মৃত্যু নিশ্চিত করার পরেই তারা সেখান থেকে বাইক নিয়ে চম্পট দেয়। ফলে সমস্ত ফুটেজ কিন্তু ইতিমধ্যে নিউজ 18 বাংলা আছে। যে হামলার মুহূর্তে সিসিটিভি ফুটেজ, সেই হামলার মুহূর্তে কিন্তু সিসিটিভি ফুটেজ নিউজ 18 বাংলা আছে। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু যেভাবে এই নিখুঁত অপারেশন অর্থাৎ 10টা
6 থেকে 10টা নয়, নিখুঁত অপারেশন, সেই অপারেশনে কিন্তু একেবারে তাকে খুন করে সেখান থেকে আওতায় পালিয়ে যায় এমনটা কিন্তু জানা যাচ্ছে। আরো একটা বিষয় জিয়াউল, যে ছবিটা, যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা তুলে ধরছি, দেখা যাচ্ছে চন্দ্রনাথের গাড়ি এগোচ্ছে, তার পিছনে দুটো বাইক, আর দুটো বাইকে যারা রয়েছে তাদের মাথায় হেলমেট নেই। কিন্তু তৎক্ষণাৎ এই যে 30 সেকেন্ডে যে 10 রাউন্ড গুলি চললো, তারপর সেই অপারেশন চালানোর পর যখন একটি বাইক দেখছি এগিয়ে আসছে, সেই বাইকে কতজন ছিল কি দেখা যাচ্ছে, এবং একই সঙ্গে জানতে চাইবো আরো একটি বাইক, সম্ভবত তুমি যেমনটা বললে যে কোনো গলি দিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা, সেই বাইকে কতজন ছিল কি জানতে পারছো এখনো পর্যন্ত? পুলিশ কোন কোন বিষয়গুলো ওই জায়গার খতিয়ে দেখছে? দেখো, পুলিশ একাধিক সিসিটিভি ফুটেজ কিন্তু সংগ্রহ করেছে, কিন্তু একাধিক সিসিটিভির মধ্যে প্রায় 10টি সিসিটিভি পুলিশের কাছে। সেখানে অধিকাংশ সিসিটিভি দেখা যাচ্ছে যে বাইকে করে যারা পালিয়েছে সব বাইকে কিন্তু দুজন করে ছিল, মাথায় কালো হেলমেট এবং মুখে কাপড় দেওয়া, অর্থাৎ তারা একাধিক বাইকে ছিল এবং আগে থেকে সেখানে বেশ কিছু একের অধিক বাইক সেখানে কিন্তু অপেক্ষা করছিলেন। পরবর্তীকালে দোহারিয়া থেকে যখন এই আত্মসহায়কের গাড়ি, অর্থাৎ তিনি যখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, এখান থেকে দূরত্ব প্রায় 700 মিটার, অর্থাৎ সেই 700 মিটারের মধ্যেও সেখানেও কিন্তু তারা নজরদারি রেখেছিল। অর্থাৎ সেখান থেকে এই যে এই সময়ের মধ্যে দুষ্কৃতীদের মাথায় হেলমেট এবং মুখে কালো কাপড়, কিন্তু চন্দ্রনাথের গাড়ির পেছনে যে দুটো বাইক আমরা দেখতে পাচ্ছি, চন্দ্রনাথের গাড়ি এগিয়ে যাওয়ার পর দুটো বাইক গেল এবং সেই দুটো বাইকে দুজন, এক একটা বাইকে একজন করে, তাদের মাথায় কোনো হেলমেট ছিল না। কিন্তু যে বাইক ফিরে এলো 30 সেকেন্ড অপারেশন করে, সেখানে কিন্তু দুষ্কৃতীদের মাথায় হেলমেট এবং মুখে কালো কাপড়, তাই তো জিয়াউল? একদম, দেখো, অর্থাৎ মুখে কালো কাপড় এবং মাথায় হেলমেট, অর্থাৎ এই অপারেশন করার পরে তাদের কোনো চিনতে না পারে, অর্থাৎ তাদের পরিচয় গোপন রাখার জন্যই কিন্তু এই ধরনের নিখুঁত অপারেশন করেছেন। তাহলে এই হেলমেট তুমি এমনটি বলছিলে, এবং ছবিতে তখন যারা যাচ্ছেন তখন কিন্তু হেলমেট নেই, তাহলে তাদের কি আগে থেকে হেলমেট এই অপারেশন করে সেই ওখান থেকেই দেওয়া হলো, ফলে গাড়িতে কি হেলমেট রাখা হয়েছিল? সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে। তার কারণ যেভাবে নিখুঁত অপারেশন এবং এই ঠিক একদম 6 থেকে 10টা নয়, যে 3 মিনিটের নিখুঁত অপারেশন এবং পরপর সেখান থেকে গুলির আওয়াজ, প্রায় এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন 12 থেকে 16 রাউন্ড গুলি সেখানে চালানো হয়েছে এবং নিখুঁত, অর্থাৎ সেখানে তাকেই উদ্দেশ্য করে গুলি চালানো হয়েছে এবং তার শরীরে 6টি গুলি লাগে। একটি মোবাইল আইফোনে কিন্তু পকেটে থাকার জন্য সেই পকেটে কিন্তু আটকে যায়, বাকি শরীরে কিন্তু 5টি গুলি লাগে। ফলে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে কিন্তু সেখান থেকে তার রাস্তাটা বেরিয়ে যায় এবং হেলমেট পরে মাথায় কালো কাপড় দিয়ে সেখান থেকে বেরিয়ে শুধুমাত্র দোহারিয়ার দিকে এসে বেরিয়ে যাননি, তারা আরো রাস্তা ধরেছেন। ফলে অর্থাৎ এই এলাকায় তারা কিন্তু আগে থেকেই তাদের চেনা ছিল এবং যে সমস্ত অলিগলি রয়েছে সেগুলো তারা খুব এই সিসি ক্যামেরা ফুটেজ দেখে এটা একটু নিশ্চিত হতে চাইবো যে একটা গ্যাং কাজ করেছে দুষ্কৃতীদের, সেই গ্যাংটা অনেকক্ষণ ধরে এই চন্দ্রনাথ রথের গতিবিধির ওপর নজর রেখেছিল। কারণ যারা ওখানে বেশ কয়েকটি গাড়ি, মানে বাইক দেখা যাচ্ছে, বাইকের আনাগোনা হতে পারে সেটা অন্য কোনো কারণ, কিন্তু এই বাইকগুলো যারা রয়েছেন তারা কারা, সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ, তদন্ত শুরু হয়েছে। কিন্তু এই গ্যাংটা যে চন্দ্রনাথ রথের গতিবিধির ওপর নজর রাখছিল অনেকক্ষণ ধরে, তা স্পষ্ট। একদম, দেখো, গতিবিধি অর্থাৎ 10টা 6 যে তিনি একদম এই টাইমে এই জায়গায় আসবেন, তার আগে থেকে যখন এয়ারপোর্ট থেকে যখন গাড়িটি এই দোহারিয়া বা দোলতলার দিকে আসছিল, সেই সময় কিন্তু তাদের লোকেট করা হয়েছিল এই যে গাড়িটি এখানে যাচ্ছে। কিন্তু পরপর, অর্থাৎ যখন দোহারিয়া থেকে যখন এই গাড়িটি 700 মিটার দূরে তার বাড়ি, দোহারিয়ায় যখন ঢুকে যায় গলি রাস্তার মধ্যে, সেই দোহারিয়া রাস্তার পিছন, ঠিক রাস্তা যশোর রোড থেকে কিন্তু সেই গাড়ির পিছনে আরো দুটো বাইক কিন্তু তারা পিছনে ছিল। ফলে তারা কিন্তু নিশ্চিত যে এই গাড়িতেই রয়েছে এবং সাদা গাড়ির কালো কাঁচ, অর্থাৎ ভিতরে কারা বসে রয়েছে সেটা কিন্তু দেখা সম্ভব নয়। কিন্তু ভিতরে 3 জন, একদিকে একজন চালক রয়েছে এবং আত্মসহায়ক রয়েছে, মাঝখানে আরেকজন রয়েছে, কিন্তু তারা নিশ্চিত হয়ে যান যে এই আত্মসহায়ক কিন্তু একেবারে সামনের সিটে বসে রয়েছে। ফলে সেই মতো নিখুঁত অপারেশন করে এবং 3 মিনিটের নিখুঁত অপারেশন, সেখানে গিয়ে পরপর গুলি চালায় এবং গুলি চালানোর পরে তারা কিন্তু বাইক নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় এবং যে গাড়িটি করে এসেছিল সেই গাড়িটি কিন্তু সেখান থেকে ফেলে রেখে সেখান থেকে চম্পট দেয়। ফলে যেভাবে নিখুঁত অপারেশন এবং দীর্ঘ সময় ধরেই তারা কিন্তু সেই এলাকায় রেকি করেছিল এবং একদিন নয়, একের অধিক, অর্থাৎ একাধিক দিন সেখানে কিন্তু তারা রেকি করেছিল এবং এই যে গতকাল তিনি এই চন্দ্রনাথ রথে যে ওই এলাকায় আসবেন সেটা কিন্তু তারা নিশ্চিত ছিলেন। তার কারণ তিনি কিন্তু সব সময়ের জন্য এই বাড়িতে তিনি কিন্তু আসছেন না, তার বাড়িতে মেদিনীপুরে। ফলে মেদিনীপুরে তিনি কিন্তু কাল দুপুরেও দেখা গেছে সেখানে রয়েছে, কিন্তু সেখান থেকে টানা যে এখানে আসছেন এটা কিন্তু পুরো আপনাদের কাছে একেবারে রুট ম্যাপ ছিল যে তিনি এখান থেকে আসবেন, এই সময়ের মধ্যে আসবেন। সবটাই কিন্তু গতিবিধি
দুষ্কৃতী সম্পর্কের কাছে একেবারে ওয়াকিবল ছিল এবং যে 10টা 6 যখন অর্থাৎ সেই এলাকায় আসে অর্থাৎ তার বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরে সেখানে খুব নিখুঁত অপারেশন করে পরপর গুলি চালায় এবং একাধিক দুষ্কৃতী সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। তখন একজন নয়, একজনের দ্বারা এতগুলি গুলি চালানো সম্ভব নয়, ফলে 12 থেকে 16 রাউন্ড গুলি কিন্তু সেখানে 30 সেকেন্ডের মধ্যে 10 রাউন্ড গুলি, রীতিমতো সব শুটারের কাজ, সেটা স্পষ্ট। কিন্তু জানতে চাইবো জিয়াউল তোমার কাছে যে পুলিশ কি জানাচ্ছে সর্বশেষ, কটা বাইক সেখানে ছিল, কতজন এই অপারেশন চালিয়েছে, কতজন দুষ্কৃতী ছিল, এই বিষয়ে লাস্ট কি আপডেট রয়েছে পুলিশ সূত্রে? দেখো, পুলিশ এখনো পর্যন্ত এই ব্যাপারে কিছুই বলতে চাইছেন না, তার কারণ এখনো পর্যন্ত এই যে দুষ্কৃতীদের গতিবিধি সেগুলো নজর রাখা হয়েছে এবং দুষ্কৃতীরা যে এই রাস্তা দিয়ে বেরিয়েছে অর্থাৎ এই যে দীর্ঘ সময় ধরে অর্থাৎ এই যে রাস্তা একেবারে একাধিক সিসিটিভি, তোমাকে আমি বারংবার বলছিলাম যে মধ্যমগ্রাম থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় 100-র বেশি কিন্তু সিসিটিভি ফুটেজ দিয়ে ঘিরে রাখা হয়েছে। সমস্ত বিষয় পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন, একাধিক সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। বেশ নজর রাখো জিয়াউল, আরো আপডেট নেব তোমার কাছ থেকে। ভোট ফলাফলের পর থেকেই হুমকি, চন্দ্রনাথ রথকে লাগাতার হুমকির দাবি পরিবারের। 3 ফোন নম্বর থেকে হুমকির অভিযোগ পরিবারের, পুলিশকেও হুমকির কথা জানানোর দাবি করা হয়েছে পরিবারের তরফ থেকে। ভোট ফলাফলের পর থেকেই হুমকি, আর হুমকি চন্দ্রনাথ রথকে লাগাতার দেওয়া হয়েছে এমনটাই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। 3টি ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে অভিযোগ পরিবারের। সুজিত রয়েছে প্রতিনিধি। সুজিত, হুমকি দেওয়া হয়েছে ভোট বা ফলাফলের পর থেকেই পরিবার অভিযোগ করছে, কি কারণে খুন? ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক প্রতিহিংসা? পরিবার ঠিক কি জানাচ্ছে? পরিবার বলতে তার মা সরাসরি কিন্তু রাজনৈতিক এই খুন এটাই কিন্তু তিনি দাবি করছেন যে তার ছেলেকে রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে খুন হতে হলো এবং সেখানে যারা অপরাধী তাদের শাস্তির দাবি করেছেন তিনি। এবং পুলিশ তদন্ত শুরু করেছে, যেমন উত্তর 24 পরগনা জেলা পুলিশ, রাজ্য পুলিশ, পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশও কিন্তু খতিয়ে দেখছে যে এই ঘটনার সঙ্গে কোনো কিছু যোগ রয়েছে কিনা। কারণ যোগ থাকার অর্থ ব্যক্তি কোনো পুরনো বিবাদ রয়েছে কিনা বা অন্য কিছু। তার মা সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে খুন বলে দাবি করছেন। তিনি দাবি করছেন যেন অপরাধীরা শাস্তি পান। তিনি ফাঁসি চান না একজন মা হিসেবে, কিন্তু তিনি চাইছেন যাবজ্জীবন কারাদণ্ড। এখন বিষয়টা পুলিশ কিভাবে তদন্ত করছে এবং কত দ্রুত তদন্তের ফল সামনে আসে সেদিকেই সবার নজর রয়েছে। আসলে চণ্ডীপুরে অত্যন্ত পরিচিত মুখ এই চন্দ্র, এবং সে গতকালও চণ্ডীপুরে দেখা করে গেছেন, থাকেন ওই মধ্যমগ্রাম এলাকায়, কিন্তু সে কিন্তু এখানে যোগাযোগ রাখেন কারণ এখানকার ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর সঙ্গে তার আজ নয় 2-4 বছর নয়, তৃণমূলে থাকাকালীনও তখন থেকেই কিন্তু তার এই যোগাযোগ এবং তার কাজ করা। এবং সেখানেই একটা এমন এক সন্ধিক্ষণ যখন কিনা ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, তারপর এ ধরনের অভিযোগ উঠছে, রাজনৈতিক অভিযোগ। স্বাভাবিকভাবে কিন্তু বিষয়টি নিয়ে যথেষ্টই সরগোল। নিঃসন্দেহে চন্দ্রনাথ রথকে যেভাবে খুন করা হয়েছে তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন। চন্দ্র গতকাল যখন আসে আমাদের সঙ্গে বসছিল, তা বলছে আমাকে তো এইভাবে হুমকি আসছে। 3টে নম্বর থেকে এসছে, একটা ফেসবুক, 2টো হোয়াটসঅ্যাপ, 3-4 দিন আগে। হ্যাঁ 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 না আগে। সেই জন্য আমি এসপি সাহেবকে নম্বরগুলো সব দিয়েছি এবং আইবি ডিপার্টমেন্টেও দিয়েছি আমরা। তারপরেই তো এই অঘটন ঘটে গেল। ভবানীপুরে কাউন্টিং নিয়ে একটা ঝামেলা হয়েছিল, সুরেন্দ্রবাবু ঢুকেছিলেন, ও ছিল সঙ্গে। আত্মহত্যা তেমন কিছু হয়নি। এবার ওই আক্রোশ ওনার হার উনি মেনে নিতে পারেননি, যার প্রতিহিংসার ফল এটা হলো। আর সেই জন্য আমরা চাইছি যেমন ধরা পড়বে সঙ্গে সঙ্গে খরচ হয়ে যায়। এখন শুভেন্দুর পিয়ে চন্দ্রনাথ রথ, পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরে বাড়ি চন্দ্রনাথ রথের। দোষীদের কড়া শাস্তির দাবি পরিবারের। আমি চাইছি দোষীরা শাস্তি পাক। কি শাস্তি চাইছেন? আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দু বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশ্রুতি ছিল। আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের
সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, পুরো তৃণমূলেরই সাজানো গল্প। ক্লোজ ফ্রেন্ড ছিল, এক ক্লাসে পড়েছি, কোনোদিন কারোর সাথে ঝগড়া আমি আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। এটা সম্পূর্ণ রাজনৈতিক শিকার হয়েছে। ওর লোকালিটি একটু বাড়ছিল, ওকে সবাই সম্মান করতে লাগছিল, ভালোবাসছিল, সেইটাই তৃণমূল পার্টির সহ্য হয়নি, যার ফলে এইরকম একটা অঘটন ঘটিয়েছে। আমরা চাইছি যে এইভাবে মেরেছে তার যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, এবং যে এর সাথে প্রলোভনে যুক্ত আছে, যে চক্রান্ত করে মেরেছে, আমরা চাইছি সেই চক্রান্তকারীকে সামনাসামনি দেখতে। খুব দারুণ মানুষ ছিল। আর অসুখ বেসুখ কিছু হলে এক ফোন করলে, আমার কোনো দরকার হলে যা বলবো, যখন যেটা দরকার আমাদের সমস্ত হেল্প করতো। কারোর সঙ্গে কোনো রাগারাগি ঝগড়াঝাটি ছিল না। ওনাকে পুরো প্ল্যানিং করে মারা হয়েছে। যারা করেছে পুরো শাস্তি চাই, কেউ যেন ছাড় না পায়। গতকালই চণ্ডীপুরে গিয়েছিলেন চন্দ্রনাথ রথ। গতকাল দুপুরে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন চন্দ্রনাথ। নন্দীগ্রাম থেকে চণ্ডীপুরে যান তিনি। দুপুরে চণ্ডীপুরে চন্দ্রনাথকে সংবর্ধনা দেওয়া হয়। আরো ডিটেল জানবো, সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, গতকাল কখন গিয়েছিলেন চন্দ্রনাথ রথ, কতক্ষণ সেখানে ছিলেন? দেখো, মূলত গতকাল নন্দীগ্রামে সম্বর্ধনা ছিল শুভেন্দু অধিকারী, একাধিক সভা ছিল, সেখানেও তিনি কিন্তু গিয়েছিলেন। তারপর শুভেন্দু অধিকারী কলকাতা চলে গেলে তারপরে তিনি কিন্তু নিজেকে বলা যায় যে এলাকা তিনি ভূমিপুত্র, সেই চণ্ডীপুরে নিজে থেকে যান। 12টা থেকে 3টে পর্যন্ত এখানে বন্ধু বান্ধব এবং তার পরিচিত বিজেপির একটি সম্বর্ধনা সভাতেও তিনি যোগ দেন। সেখানেই তিনি সম্বর্ধিত হন। সেই ছবি আমরা দেখাচ্ছি, দেখবে। সেখানে নানা কথাও বলে গেছেন। সেই মানুষ যিনি কিনা 12টা থেকে 3টে পর্যন্ত চণ্ডীপুরে থাকলেন, তারপর চলে গেলেন, কিন্তু সেই তারই মৃত্যু সংবাদ রাতে এলো। বিষয়টিকে মেনে নিতে পারছেন না কেউ, কারণ সবাই দাঁড়িয়ে বিভিন্ন তার যে কথা বক্তব্য রাখা, সবটাই কিন্তু সবাই মনে করে বলছেন, মনে করছে সেসব কথা। তার সব কথা নিয়ে কিন্তু চর্চা চলছে, এবং সকলেই চাইছেন কিন্তু দোষীরা শাস্তি পাক, দোষীদের খোঁজ করুক পুলিশ, দ্রুততার সঙ্গে তাদের বিচারও করা হোক। এই যে ঘটনা, সেই ঘটনা সামনে আসার পর থেকেই রীতিমতো দেখা গেছে যে সবার মধ্যে একটা দাবি, সেই দাবি হলো যেন যে কোনোভাবেই যেন গ্রেপ্তার করা হয়, অপরাধীদের চিহ্নিত করা হয়, এবং চিহ্নিত করে মূল অভিযুক্ত আসামিদেরকে যেন শাস্তি দেওয়া হয়। এই যে প্রসঙ্গ, সেটা কিন্তু যারা বলছেন গতকাল তার সঙ্গে থাকা সভায়, তারা বারবার করে দাবি করছেন চণ্ডীপুর এই দাবিতে সরব, এবং তারা বলছেন এমন ঘটনা ভাবা যায় না। তরতাজা একজন যুবক ব্যক্তি, তিনি কাজ নিয়েই থাকেন, উন্নয়নের কাজ নিয়ে থাকেন, সেখানে যথেষ্টই পরিচিত, এখানে সকলকার সঙ্গে যথেষ্টই যোগাযোগও ভালো, এবং সেই তিনি গতকাল মাকে ফোন করে বলেছিলেন নন্দীগ্রাম থেকে ফিরে তোমার হাতে রান্না খেতে চাই। সেই চণ্ডীপুরে মা খাবার নিয়েও যান, সেখানে গিয়ে খেয়ে তিনি কিন্তু সভা করেই একেবারে কলকাতা গেলেন। কিন্তু সেই কলকাতা যাওয়া ছেলেটির যে মৃত্যু সংবাদ এভাবে ফিরে আসবে কেউই ভাবতে পারেনি। উনি আমাদের চণ্ডীপুরের অভিভাবক ছিলেন। যেহেতু আমরা একটা বিরাট জয় লাভ করেছি, তার আনন্দে উনি আমাদের সঙ্গে মিলিত হতে এসেছিলেন এবং আমাদেরকে বার্তা দিলেন যে যাতে আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখি। দুপুর 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত উনি আমাদের সঙ্গে ছিলেন। এই যে ঘটনা আমরা মানতে পারছি না, পরিকল্পিতভাবে আমাদের দাদাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা এর বিচার চাই। আপনার জয়ের পেছনে তো বিরাট ভূমিকা ছিল চন্দ্র। হ্যাঁ, বিরাট ভূমিকা ছিল। ও যে আমাকে ইন্সপায়ার করেছে। আমি তো রাজনীতিতে ছিলাম না কোনোদিনই। ও বলতো কি কি করতে হবে না করতে হবে, কোনটা জিনিস আপনাকে সামনে তুলে ধরতে হবে, আমাকে গাইড করতো। আমার পুরো গাইড ছিল ওই। আমি এখন কি করে এই যে সামলাবো সেটা আমি বুঝতেই পারছি না। অপরাধী ধরা পড়ুক এবং তার সমাজে শাস্তি হোক। বিকেল থেকে অপেক্ষা করে রাতে শুট আউট, রেকি করে ছক কষে শুভেন্দুর পিএকে খুন। রাতে দোলতলা দোহারিয়ায় ফ্ল্যাটের কাছে খুন চন্দ্রনাথ রথ। বিকেল 3:57 থেকে দোলতলা সাহারা ব্রিজের কাছে দুষ্কৃতীদের গাড়ি।
ঘটনাস্থল দোহারিয়া থেকে 700 মিটার দূরে সাহারা ব্রিজের কাছে অপেক্ষা করছিল দুষ্কৃতীরা। আততায়ীদের পালানোর জন্য আগে থেকেই সেখানে বাইক প্রস্তুত ছিল। শুট আউটের পর বাইকে দুষ্কৃতীরা চম্পট দেয়। নিখুঁত অপারেশন, 30 সেকেন্ডে 10 রাউন্ড গুলি। এলো পাথারি গুলি করা হয় চন্দ্রনাথ রথকে। চন্দ্রনাথকে খুন করতে সাপ শুটারকে সুপারি। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, 30 সেকেন্ডের মধ্যে 10 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এতেই স্পষ্ট যে এটা সাপ শুটারের কাজ। তাদেরকে সুপারি করা হয়েছিল। গুলি খেলার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু যে 30 সেকেন্ডের মধ্যে যে 16 রাউন্ড যে গুলি করা হয়েছিল, সেই ঘটনা কিন্তু স্পষ্ট হচ্ছে যে সাপ শুটার ছাড়া এভাবে কোনোভাবে সম্ভব নয় এভাবে গুলি করা বা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফিল্মি কায়দায় গুলি করা। কারণ এই যে আত্মসহায়ক শুভেন্দু অধিকারী যাকে গুলি করে খুন করার যে ঘটনা ঘটলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, সেক্ষেত্রে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, একাধিক জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ এই তথ্য নিয়ে দেখা যাচ্ছে বা ব্যক্তি একাধিক কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আটক করে দুষ্কৃতীদের। এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে এই সাপ শুটার নিয়োগ করা হয়েছিল এই খুনের জন্য। গোটা খুনের ঘটনার আগে কিন্তু 4 দিন আগে থেকে গোটা ঘটনাস্থল রেকি করা হয়েছিল। যেখানে ঘটনাস্থল সেই জায়গায় যে ক্যামেরা নেই, নির্জন জায়গা, প্রত্যেকটি জায়গা কিন্তু আগে থেকে ঠিক করা ছিল। এবং গাড়ি যখন আসে সেই জায়গায় গাড়ি যখন যাচ্ছিল সেই সময় স্পিড কিন্তু স্লো করানো হয় গাড়ির। এবং দুদিকে যে আড়াআড়ি যখন গাড়ি দাঁড় করানো হয়, তারপরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ডান দিক থেকে কিন্তু পরপর গুলি ছুটতে থাকে। এবং মৃত্যু সুনিশ্চিত করার জন্যই যে গাড়ির জানলা অর্থাৎ বাঁদিকে তিনি বসেছিলেন, গাড়ির জানলার কাছেও কিন্তু আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে কিন্তু খুন করা হয়, অর্থাৎ মৃত্যু সুনিশ্চিত করা হয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে বাইকে করে রাজারহাটের দিক থেকে তারা কিন্তু ধাওয়া যখন দিয়ে চলে যায়, এর পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে একাধিক 20 জায়গার বেশি ফুটেজ সংগ্রহ করেছে। সেই ফুটেজের ইতিমধ্যে ইনভেস্টিগেশন পার্ট তারা শুরু করেছে। এবং সেখান থেকেই জানা যাচ্ছে যে একাধিক এই ব্যক্তি গুলি করার ক্ষেত্রে থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে এই সাপ শুটার কিন্তু আগে থেকে তাকে নিয়ে রেখি করা হয়েছিল। শুধুমাত্র একটি জায়গা না, গোটা এলাকা যেখান থেকে তিনি যাতায়াত করতেন, যেখানে তিনি গিয়েছিলেন এবং যেখানে নির্জন জায়গা ছিল যেখানে গুলি করার ঘটনা ঘটে, সেই জায়গা কিন্তু আগে থেকে রেকি করে ঠিক করা ছিল। সেখানে গাড়ি স্লো করানো হয়, তারপরেই পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করা হয়। এবং তারপরে প্ল্যান মাফিক দেখা যায় বাইকে করে তারা কিন্তু রাজারহাটের দিক থেকে চম্পট দেয়। এবং একাধিক যে দুষ্কৃতী তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এবং তাদের এই গলিপথ কিভাবে তারা চিনতে পেরেছিল, কিভাবে চেনানো হয়েছিল, কতদিন ব্যবহার করার ক্ষেত্রে, এই সমস্ত বিষয় পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই গোটা বিষয় পুলিশ খতিয়ে দেখছে। অন্যদিকে পুলিশ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বা যে গুলি চলার যে ঘটনা 30 সেকেন্ডের মধ্যে 16 রাউন্ড যে গুলি, সেখান থেকে কিন্তু যে সাপ শুটার যে যোগ, এই যোগ কিন্তু আরো স্পষ্ট পুলিশের কাছে পরিষ্কার হচ্ছে। একেবারেই গতকাল রাতে শুভেন্দু অধিকারীর পিএকে খুন। পিএ চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। মধ্যমগ্রামের দোহারিয়ায় বাড়ির কাছে শুট আউট। শুভেন্দুর পিএর গাড়ি আটকে দুষ্কৃতীদের গুলি। মৃত্যু নিশ্চিত করতে 12 থেকে 16 রাউন্ড গুলি। 1 মিনিটে নিখুঁত অপারেশন, 30 সেকেন্ডে 10 রাউন্ড গুলি। এলো পাথারে গুলি দুষ্কৃতীদের। চন্দ্রনাথের মাথা, বুক ও পেটে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে শুভেন্দুর পিএকে মৃত ঘোষণা। গুলিবিদ্ধ চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব বেরা। বেসরকারি হাসপাতাল বাইপাসের ধারে, সেখানে তার অপারেশন হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। চন্দ্রনাথ খুনে বিশেষ তদন্তকারী দল গঠন করা হলো। আইজি সিআইডি নেতৃত্বে তদন্তকারী দল। টিমে সিআইডি, বেঙ্গল এসটিএফ, জেলা পুলিশ অফিসাররা। অমিত রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাবে। অমিত, কারা কারা রয়েছে এই টিমে? আইজি সিআইডির নেতৃত্বে যে সাইটি ফর্ম করেছে তাতে সিআইডি ছাড়াও রয়েছে আমাদের বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা রয়েছে, স্টেট আইবি অফিসাররা, এছাড়া জেলা পুলিশের তরফ থেকে অফিসার রাখা হয়েছে এই সাইটিতে। যে ধরনের অপরাধ বা যেভাবে খুন করা হয়েছে, খুনের পর থেকে দুষ্কৃতীরা পালিয়ে গেছে এবং পরিকল্পিত ভাবে এবং পরিকল্পনা করে সমস্ত কিছু প্ল্যান করে এবং প্ল্যানকে এক্সিকিউট করার জন্য যা যা দরকার সেইভাবে তারা কিন্তু সমস্তটা করেছিল। এবং যেভাবে খুনের ঘটনা ঘটছে সেই ঘটনায় তদন্তে কিন্তু এসআইটি ফর্ম করা হয়েছে ইতিমধ্যে। এবং ইতিমধ্যেই জানিয়ে রাখবো যে এসআইটির নেতৃত্ব দিচ্ছেন হচ্ছে সিআইডি আইজি এবং এছাড়া বেঙ্গল এসটিএফ অফিসাররা তথ্য রয়েছে, আইবি অফিসাররা তথ্য রয়েছে।
মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ। ঘটনাস্থলের কাছে এখনো পড়ে গুলির খোল। ঘটনাস্থল ঘিরে তদন্তে ফরেনসিক টিম। দেখাচ্ছি সেই ছবি। এখনো ঘটনাস্থলে পড়ে রয়েছে গুলির খোল। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে ফরেনসিক টিম। তারা নমুনা সংগ্রহ করছে ইতিমধ্যেই। পুলিশ তদন্ত শুরু করেছে, এদিকে ফরেনসিক টিম তারাও কিন্তু নমুনা সংগ্রহ করছে। ঘটনাস্থলে পড়ে রয়েছে গুলির খোল। বারাসাত মেডিকেলে নিহত চন্দ্রনাথ রথের ময়না তদন্তের জন্য 3 সদস্যের টিম গঠন। চন্দ্রনাথ রথের শরীরে 5 গুলি। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, ময়না তদন্তের জন্য টিম গঠন করা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখা একেবারে যেটা জানা যাচ্ছে, ময়নাতদন্ত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই চন্দ্রনাথ রথ তার যে দেহ বাইরে বের করে নিয়ে আসা হবে। মূলত কল্লোল রায়ের নেতৃত্বে 3 সদস্যের টিম গঠন করা হয়েছিল। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য তারা রয়েছেন। প্রাথমিক যে অনুমান করা হচ্ছে যে বুলেট ইঞ্জুরি তার হয়েছে, বুকের বাঁ দিকে 3টি জায়গায় একেবারে গুলি লেগেছে। সেই গুলি লাগার কারণে কিন্তু বেশ কিছু জায়গা কত একেবারে চিহ্নিত করা গেছে। ফুসফুসে আঘাত লেগেছে এবং মাথায় হেড ইঞ্জুরিও রয়েছে। এই কারণেই তার মৃত্যু হয়েছে। কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই যে ময়নাতদন্তের প্রাইমারি রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু সামনে আসবে। সেই প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ কি। কিন্তু আমরা ইতিমধ্যে হাসপাতাল সূত্রে জানতে পারছি যে বুলেট ইঞ্জুরি অর্থাৎ বুকের বাঁ দিকে গুলি লাগার কারণেই কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথের। কিন্তু সেক্ষেত্রে অন্য মাথায় যে আঘাত লেগেছিল অর্থাৎ মাথায় লক্ষ্য করে গুলি করা হয়েছিল কিনা গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট তার সামনে আসার পরই পরিষ্কার হবে। বেশ।